সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আচ্ছা, আমাদের এই টপিকের উপরে ক্লাস হবে। এই টপিকটি সম্পর্কে আমরা যাবতীয় যত বিস্তারিত জানা সেগুলো আমরা ইনশাআল্লাহ জেনে নিব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, আমরা আমাদের ক্লাস শুরু করি। তোমরাও খাতা কলম নিয়ে বসে যাও। সর্বপ্রথম আমরা যে ব্যাপারটাতে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের এখানে তিনটা শব্দ আছে। একটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, আর একটা হলো এগ্রিমেন্ট। এখন আসি, এই যে এগ্রিমেন্ট শব্দটা, এই এগ্রিমেন্ট শব্দের অর্থ কি? এই এগ্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে চুক্তি। এখন এই যে চুক্তিটা যে সম্পাদিত হবে, কথাটা বোঝো। এই যে চুক্তি সম্পাদিত হবে সেটা কার কার সাথে হবে? এই চুক্তিটা সম্পাদিত হয় হচ্ছে দুইটা পার্টসেল স্পিচের সাথে। অর্থাৎ আমার বাক্যের মধ্যে থাকে হচ্ছে সাবজেক্ট, যেটা কিনা নাউন কিংবা প্রোনাউন হইতে পারে, এই একটা সেক্টর। আরেকটা হচ্ছে ভার্ব। এই নাউন প্রোনাউনের সাথে আমার এই ভার্বের কি করতে হবে? এগ্রিমেন্ট করতে হবে। এগ্রিমেন্টটা আসলে কি দিয়ে হয়? এগ্রিমেন্ট হয় হচ্ছে নাম্বার দিয়ে এগ্রিমেন্ট হয়। কি দিয়ে এগ্রিমেন্ট হয়? নাম্বার কিংবা পার্সন দিয়ে। অর্থাৎ এগ্রিমেন্ট হয় হচ্ছে নাম্বার কিংবা পার্সন দিয়ে। সো তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট refers to, অ্যান্সার হবে হচ্ছে নাম্বার এবং পার্সন। এটা হচ্ছে তোমার অ্যান্সার। আমার কথাটা বুঝে গেছে? নাম্বার এন্ড পার্সন, এটা হচ্ছে তোমার অ্যান্সার। অর্থাৎ নাম্বার এবং পার্সন দিয়ে আমরা কি করতে পারি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে রেফার করতে পারি। এখন প্রশ্ন হলো যে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হওয়ার জন্য আমাদের কি কি শর্তগুলো দরকার? অনুমিত শর্ত কি কি? অনুমিত শর্তগুলো কি? সেটা হচ্ছে যে আমার একটা বাক্যের সাবজেক্ট এবং একটা বাক্যের ভার্ব, এটা আমাদের একটা পোর্শন গেল বেসিকের এক, এটা আমাদের বেসিক নাম্বার 2। সেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট যদি হচ্ছে আমার সিঙ্গুলার ফর্মে থাকে, আমার ভার্বটাকেও হচ্ছে সিঙ্গুলার ফরম্যাটে রাখতে হবে। আমার বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল ফরম্যাটে থাকে সেই ক্ষেত্রে আমার ভার্বকেও প্লুরাল করতে হবে। কথাটা বোঝা গেছে? সো এই হচ্ছে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনুমিত শর্ত, যে বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে তার ভার্বও সিঙ্গুলার হবে। বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে তার ভার্বটাও প্লুরাল হবে। এই যে মেলবন্ধন, এই যে চুক্তি, এটাকেই মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। আর এই চুক্তির জন্য আমাদের প্রয়োজন হচ্ছে নাম্বার আর পার্সন। এই দুইটা জিনিস দিয়ে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকে সম্পন্ন করতে পারি। এন্ড দিস ইজ দ্য বেসিক পার্ট অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কেমন? এইটুকু হচ্ছে বেসিক জিনিস। স্বাভাবিক অর্থে আরেকটু বেসিক যদি আমরা বলতে চাই সেই ক্ষেত্রে জানি যে নাউনের সাথে যদি আমরা এস অথবা ইএস যোগ করি সেই ক্ষেত্রে নাউনটা সাধারণত প্লুরাল হয়। কেমন? লাইক হচ্ছে আমরা যদি লিখি বয়েজ, এটা প্লুরাল। ঠিক এই সেন্সে যদি আমরা নাউনের সাথে আমরা এস অথবা ইএস যদি আমরা যুক্ত না করি সেই ক্ষেত্রে সেটা হয়ে যায় হলো সিঙ্গুলার। সেটা হয়ে যায় কি? সিঙ্গুলার হয়। যেমন হচ্ছে বয়। কেমন? আবার ঠিক তার উল্টা পাশে যদি আমরা ভার্ব নিয়ে কথা বলি, ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত করি সেই ক্ষেত্রে এই ভার্বটি হবে সিঙ্গুলার।
ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত করে দেই সে ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। যেমন হচ্ছে আমরা লিখতে পারি যে হচ্ছে প্লেস। আর যদি আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যদি আমরা যুক্ত না করি সেই ক্ষেত্রে এই ভার্বটা হয়ে যাবে প্লুরাল, যেমন হচ্ছে প্লে। কেমন? এটা হয়ে গেল প্লে। সো এখানে দেখো শর্তগুলো দেখো। তা আমার এখানে এই প্লুরালের সাথে এই প্লুরাল জমবে, অর্থাৎ যখন বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে থাকবে বয়েজ তার সাথে বসবে প্লে, আর যখন আমার বাক্যের মধ্যে বয় থাকবে সেই ক্ষেত্রে আমার থাকতে হবে প্লেস। অর্থাৎ এইটা এটার সাথে এগ্রিমেন্ট করবে আর এটা এটার সাথে এগ্রিমেন্ট করবে, ব্যাপারটা এরকম। এই যে মিলবন্ধন, এই যে এগ্রিমেন্ট, এটার নামই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন আমরা টোটাল এই ব্যাপারটা নিয়ে আমাদের পুরো ক্লাস জুড়ে আলোচনা করব। আজকের পুরো ক্লাস জুড়ে আমাদের এগুলো নিয়েই হচ্ছে কি হবে, আলোচনা হবে আমাদের পুরো ক্লাস জুড়ে। কেমন? তো এইটুকু জিনিস তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে হচ্ছে বলো, যে এইটুকু জিনিসের মধ্যে তোমাদের কারো কোনো অসুবিধা আছে কিনা, বা তোমরা সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা। একটু কমেন্ট করে জানাও যে তোমার এইটুকুর মধ্যে তোমাদের কারো কোনো অসুবিধা আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। তাইলে আসো আমরা হচ্ছে আমাদের পরবর্তী অংশগুলোতে চলে যাই। আমাদের পরবর্তী অংশগুলোতে হচ্ছে এই যে নিয়মগুলোরই একটা একটা করে হচ্ছে আমরা নিয়মগুলো পড়বো। সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমাদের এই যে ক্যাপসুল 1, কেমন? এই ক্যাপসুল 1টা কি সেটা দেখো, খুবই বড় বড় জিনিসগুলো হবে। খুবই বড় বড় হবে জিনিসগুলো, বাট কোনো অসুবিধা নেই। আমরা প্রথমত তাহলে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সর্বপ্রথম আলোচনা করব হচ্ছে, দেখো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে ইনফিনিটিভ সম্পর্কে পড়ছিলাম বা জিরান্ড সম্পর্কে পড়ছিলাম। হ্যাঁ, আমরা এটাকে আইজিপি নামে পড়ছিলাম, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল, বাক্যের সাবজেক্ট হিসেবে যদি ইনফিনিটিভ থাকে, জিরান্ড থাকে অথবা পার্টিসিপল থাকে, এর ভার্ব, কথাটা বোঝো, বাক্যের সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল যদি থাকে তাহলে তার ভার্ব কি হবে। কিংবা যদি কোনো নাম থাকে, নামের ভার্ব, অথবা যদি কালেকটিভ নাউন থাকে, অথবা যদি কি থাকে, কালেকটিভ নাউন থাকে, কালেকটিভ নাউনের ভার্ব, কথাটা বোঝো। এই যে তিন রকম সাবজেক্ট, একটা হচ্ছে বাক্যের মধ্যে যদি সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল থাকে, বাক্যের মধ্যে যদি ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল থাকে, কেমন? বাক্যের মধ্যে যদি হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে, কিংবা কোনো নাম যদি বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে, অথবা যদি কালেকটিভ নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে, তাদের ভার্বগুলো সর্বদা হচ্ছে সিঙ্গুলার হয়। তাদের ভার্বগুলো সর্বদা কি হয়? সিঙ্গুলার হয়। ঠিক আছে, তাদের ভার্বগুলো সর্বদা সিঙ্গুলার হয়। এখন আসো তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। যেমন মনে করো যে জেমস ইজ অবলিক আর এ সিঙ্গার।
এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই জেমস কিন্তু একটা নাম বুঝাইছে, তাই না? এটা একটা ব্যক্তির নাম। তোমরা আবার মনে করো না যে এটা শেষে এস আছে তার মানে এটা প্লুরাল হয়ে গেছে, এরকম আরো আছে। যেরকম মনে করো যে নিউজ, এখানে এস কিন্তু আমরা যুক্ত করি না, অতিরিক্ত, এটা হচ্ছে বিল্ট ইন ছিল। তাহলে জেমস, নিউজ, আমরা যদি বলি হচ্ছে তোমাদের যে হচ্ছে ফিজিক্স, হ্যাঁ, এই যে ফিজিক্স অথবা হচ্ছে ম্যাথমেটিক্স, এটা শেষে এস আছে, ফিজিক্সের সাথে এস আছে, এগুলো কিন্তু আমরা যুক্ত করি না, এগুলো অটোমেটিক, মানে ওদের বানানের মধ্যেই হচ্ছে এগুলো থাকে। কেমন? সো এদের ক্ষেত্রে সবসময় ভার্ব হবে সিঙ্গুলার। নামের ক্ষেত্রে ভার্ব সর্বদা কি হবে বলতো? সিঙ্গুলার হবে। নামের ক্ষেত্রে ভার্ব সর্বদা সিঙ্গুলার। দ্বিতীয় জিনিসটা দেখো, 2 নম্বর জিনিসটা দেখো, আমরা বলছিলাম যে প্লেইং। এই প্লেইং কে আমরা কি বলি? জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, যে কোনো মানে ইনফিনিটিভ না, আমরা ধরো প্লেইং এবং টু প্লে, এই দুইটা আমরা জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ বলতে পারি। কারণ আমি যদি বলি প্লেইং ইজ অবলিক আর গুড ফর হেলথ, গুড ফর হেলথ, সেই ক্ষেত্রে আমার এখানে অ্যান্সার কি হবে? ইজ হবে নাকি আর হবে? এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা কি হবে বলো তো? ইজ হবে নাকি আর হবে? এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা কি হবে বলতো? ইজ হবে। কেন বলতো ইজ হবে? তার কারণ হচ্ছে এই যে বাক্যের মধ্যে আমরা কি বলেছিলাম যে প্লেইং থাকুক অথবা টু প্লে থাকুক, যেটাই থাকুক না কেন, ইনফিনিটিভ পার্টিসিপল এবং জিরান্ড এদের ক্ষেত্রে ভার্ব আমাদের সিঙ্গুলার করতে হবে। ঠিক আছে? এবার আসো আমাদের 3 নাম্বার যেই কথাটা আমরা লিখছিলাম, সেটা লিখেছিলাম হচ্ছে কালেকটিভ নাউন নিয়ে। যেমন মনে করলাম, লিখলাম যে হচ্ছে দ্য ক্লাস হ্যাজ অবলিক হ্যাভ, the class has oblique have আচ্ছা, এইটার ক্ষেত্রে অ্যান্সার করো তো কি হবে? এটার ক্ষেত্রে অ্যান্সার করো। এ নাম্বার অপশনে কে বসবে এবং বি নাম্বার অপশনে কে বসবে? এ নাম্বার অপশনে কে বসবে এবং বি নাম্বারে কে বসবে, এটা হচ্ছে বলো। আচ্ছা, এটার অ্যান্সার বলতেছো তোমরা হচ্ছে হ্যাজ এবং ইটস। লাস্টে কি লিখেছেন? টিচার। ও টিচার, এটা বোঝা যাচ্ছে না, এ বোঝা যাচ্ছে না, না এ আছে, বোঝা যাচ্ছে না। তাহলে এখানে ব্যাপারটা হয়েছে এরকম যে হচ্ছে প্রথম কথা হলো যে আমার এই যে ক্লাস আছে এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। এই ক্লাস হচ্ছে একটা কি নাউন? কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনের ক্ষেত্রে তার ভার্ব হবে সর্বদা সিঙ্গুলার। এখন এই কালেকটিভ নাউনটা তো ব্যক্তি নাকি বস্তু বলো তো? কালেকটিভ নাউনটা হচ্ছে একটা বস্তুবাচক নাম। কেমন? বস্তুবাচক নাম, যার কারণে তার ক্ষেত্রে পসেসিভ ফর্ম হবে হচ্ছে ইটস। কেমন? পসেসিভ ফর্ম হবে কি বলতো? ইটস হবে। এখন আসো আমরা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বাক্য লিখি, সেটা হচ্ছে এরকম যে the class has oblique have, the class has oblique have এই ক্ষেত্রে এ এবং বি এই দুইটার অ্যান্সার কি হবে? দ্য ক্লাস হ্যাজ অবলিক হ্যাভ, দ্য ক্লাস হ্যাজ অবলিক হ্যাভ, এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে? শাহরিয়ার ইমন বলছে হ্যাজ হবে এবং দেয়ার হবে।
আচ্ছা, হ্যাজ এবং দেয়ার, হ্যাজ এবং দেয়ার, ওকে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে হচ্ছে এই এই যে এটার অ্যান্সারের ক্ষেত্রে তোমরা হচ্ছে উত্তর করতে হবে হ্যাভ এবং দেয়ার। ঠিক আছে? কেন? তার কারণ হচ্ছে এই যে ক্লাস শব্দটা আছে, এই ক্লাস শব্দটা এখানে কালেকটিভ নাউন না, এটাকে বলা হয় হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। কি বলা হয়? মাল্টিটিউড। এটাকে বলা হয় হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। এখন প্রশ্ন হলো যে নাউন অফ মাল্টিটিউড সে হইলো কেমনে? এই যে তুমি দেখো কালেকটিভ নাউনের মধ্যে যে ডিফারেন্ট কথাটা আছে না, ডিফারেন্ট, ডিভাইডেড, ডিসপার্সড, ডিসপার্সড, হ্যাঁ, এই যাবতীয় কথাবার্তা যদি কালেকটিভ নাউনের মধ্যে থাকে, বোঝার চেষ্টা করো, এই যাবতীয় কথাবার্তা যদি কালেকটিভ নাউনের মধ্যে থাকে, এই কালেকটিভ নাউন গুলো হচ্ছে কি হবে? এই যে আমি লেখাটা এখানে লিখে দিচ্ছি, কালেকটিভ নাউনের নাউনের মধ্যে বিচ্ছেদ হলে, বিচ্ছেদ হলে, কালেকটিভ নাউনের মধ্যে বিচ্ছেদ হলে, কালেকটিভ নাউনের মধ্যে বিচ্ছেদ হলে তা নাউন অফ মাল্টিটিউড হয়। কি হয়? নাউন অফ মাল্টিটিউড হয়। কালেকটিভ নাউনের মধ্যে বিচ্ছেদ হলে সেটা কি হয়? নাউন অফ মাল্টিটিউড হয়। ওকে, এখন আসি কালেকটিভ নাউনের মধ্যে বিচ্ছেদ হলে নাউন অফ মাল্টিটিউড হয়, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আমি তোমাকে একটা ওভারভিউ দিই, তোমাকে একটা ওভারভিউ দিই। পরীক্ষায় তো জিরান পার্টিসিপল পেলাম না। আচ্ছা, এখানে দেখো, দেখো কালেকটিভ নাউন যদি বাক্যের মধ্যে থাকে, কালেকটিভ নাউন, এটার ক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার, আর হচ্ছে পসেসিভ ফর্ম বসাবা অবশ্যই ইটস। কি বসাবা? ইটস বসাবা। কেমন? আচ্ছা, এট দ্য সেম টাইম কালেকটিভ নাউন না হয়ে সেটা যদি হচ্ছে নাউন অফ মাল্টিটিউড হয়, নাউন অফ মাল্টিটিউড হয়, সেই ক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল এবং পসেসিভ ফর্ম হবে হচ্ছে তোমার দেয়ার। ভার্ব হবে প্লুরাল এবং পসেসিভ ফর্ম হবে হচ্ছে কি বলতো? দেয়ার হবে। ভার্ব হবে প্লুরাল এবং পসেসিভ ফর্ম হবে দেয়ার। এখন এখন তুমি জিনিসটা খেয়াল করে দেখো যে এই জিনিসটা হচ্ছে আহ এই জিনিসটা তুমি এখন বুঝতে পারছো কিনা, যার কারণে হচ্ছে আমাদের কিন্তু উপরের অ্যান্সারটা কি হয়েছিল? চেঞ্জ হয়েছিল। অর্থাৎ এই যে উপরের অ্যান্সারটা কিন্তু এরকম হয়ে গেছিল, অর্থাৎ এখানে আমাদের ক্লাস ছিল, মূলত আমরা যেটাকে কালেকটিভ নাউন ভাবছিলাম, বাট সেটা কি হয়েছে? বিচ্ছেদ হয়ে গেছে। কালেকটিভ নাউনের মধ্যে যদি বিচ্ছেদ দেখা দেয়, স্বাভাবিক অর্থে কালেকটিভ নাউন সবসময় হচ্ছে কি এককভাবে কাজ করে, অথবা হচ্ছে কালেকটিভ নাউন হচ্ছে একটা উদ্দেশ্যে কাজ করে, কাজ একটাই করবে, একাধিক না। সেই ক্ষেত্রে তুমি দেখো কালেকটিভ নাউনের এখানে উপরে প্রথম যে বাক্যটা ছিল, কালেকটিভ নাউনের প্রথম বাক্যটা কি ছিল? দ্য ক্লাস হ্যাজ দেয়ার বা ইটস টিচার, অর্থাৎ ক্লাসের একজন শিক্ষক আছে। এখানে ক্লাস বলতে আমরা ক্লাসকে বুঝাইছি। সো ক্লাস যদি নরমালি থাকে, কালেকটিভ নাউন থাকে, সেক্ষেত্রে তার ভার্ব সিঙ্গুলার হবে, পজিটিভ ফর্ম ইটস হবে। কেমন? বাট যখনই তার মধ্যে ডিফারেন্ট, ডিভাইডেড, ডিসপার্স অথবা ভাঙন সৃষ্টিকারী, হ্যাঁ, ভাঙন সৃষ্টিকারী যে কোনো কথাবার্তায় যদি থাকে, যেটার কারণে আমরা বুঝতে পারবো যে কালেকটিভ নাউনের মধ্যে বিচ্ছেদ হয়েছে, ঠিক তখনই ওই কালেকটিভ নাউন আর কালেকটিভ নাউন থাকে না, ওইটা স্বাভাবিক অর্থে নাউন অফ মাল্টিটিউড হয়ে যায়। ওটা স্বাভাবিক অর্থে কি হয়ে যায়? নাউন অফ মাল্টিটিউড হয়ে যায়। ওই নাউন অফ মাল্টিটিউড হওয়ার কারণে, নাউন অফ মাল্টিটিউড হওয়ার কারণে যে সেটা কি হলো? সেটা হচ্ছে তোমার ভার্ব প্লুরাল হয়ে গেল এবং পজিটিভ ফর্মটা দেয়ার হয়ে গেল। এই হলো ব্যাপার। এখন তোমরা এইটুকু জিনিস বুঝতে পারছো কিনা একটু একটু কাইন্ডলি বলো, ঠিক আছে? ওকে,
তাইলে আমাদের এইটুকু পর্যন্ত যে কালেকটিভ নাউনটা শেষ ব্যাপারটা কিন্তু এরকম না। এইটুকু পর্যন্ত যে কালেকটিভ নাউনটা শেষ ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে এই প্রশ্নটা সলভ করতে আসি যে হচ্ছে দা কেটেল ইজ অবলিক আর grazing in the field. The cattle is oblique are grazing in the field. এই ক্ষেত্রে তুমি অ্যানসার করো তো, এই ক্ষেত্রে এটার অ্যানসার কি হবে বলো তো? এই ক্ষেত্রে এটার অ্যানসার কি হবে বলো? নাউন অফ মাল্টিটিউডটা আবার একটু বলেন। এত লেট করে কমেন্ট করলে হয় না, যখন এক টপিক থেকে আরেক টপিকে শিফট করে যাই তখন বললে হয়। আচ্ছা, এটা আগে সলভ করে নেই তারপরে। দ্য ক্যাটেল ইজ অবলিক আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, এটার ক্ষেত্রে অ্যানসার কি হবে একটু বলো। এটার ক্ষেত্রে অ্যানসার কি হবে? সারিয়া ইমাম বলছে আর হবে, মাইনুল ফরিদানা বলছে আর হবে। কারণ কোন কারণে আর হবে? এটা ক্যাটেল কি নাউন? এখানে ক্যাটেল কালেকটিভ নাউন না? এই ক্যাটেল এখানে কি নাউন? এটা কালেকটিভ নাউন না? কালেকটিভ নাউনের ক্ষেত্রে ভার্ব কি হয় বলো তো? কালেকটিভ নাউনের ক্ষেত্রে ভার্ব কি হবে? ম্যাক্সিমামেরই উত্তর আর। কিছু একজন উত্তর করছে ইজ, যেমন মারিয়া হোসেন অহনা বলছে এর অ্যান্সার ইজ হবে। নুরি জান্নাত লামিয়া বলছে ইজ হবে, এবং সাদিয়া আক্তার বলছে ইজ হবে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কোন উত্তরটা নেব সেটাই ভাবতেছি যে কোন উত্তরটা নেওয়া যায়। ক্যাটেল কালেকটিভ তো, হ্যাঁ ক্যাটেল কালেকটিভ, নিঃসন্দেহে এটা কালেকটিভ নাউন। কিন্তু হচ্ছে যারা প্রথমত আর উত্তর দিয়েছিল তাদের জন্য আমি কি বলবো, তাদের জন্য হচ্ছে দুঃখ প্রকাশ করতে পারতেছি না। তার কারণ হচ্ছে তাদের উত্তরটাই সঠিক। তাদের উত্তরটাই সঠিক, তার কারণ হলো কিছু কালেকটিভ নাউন আছে যাদের ভার্ব হচ্ছে প্লুরাল হয়। যেমন হচ্ছে তার মধ্যে ক্যাটেল একটা, ক্লার্জি একটা, তারপরে হচ্ছে পুলিশ, কেমন, তারপরে হচ্ছে পিপল, হ্যাঁ অ্যারিস্টোক্রেসি, এরকম কিছু কালেকটিভ নাউন আছে যাদের ক্ষেত্রে সর্বদা প্লুরাল ভার্ব বসে। সর্বদা প্লুরাল ভার্ব বসে। সর্বদা কি ভার্ব বসে? প্লুরাল ভার্ব বসে। ঠিক আছে, এই হলো ব্যাপার। ক্যাটেল নিজেই প্লুরাল। দুইবার দুইটা উত্তর দিলাম। নুরে জান্নাত লামিয়া, তোমার জন্য হচ্ছে ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ভালোবাসা। তোমার জন্য ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ভালোবাসা, কেমন? তাইলে হচ্ছে এবার বুঝতে পারলা কিনা বলো যে ক্যাটেল শব্দটার শব্দের ক্ষেত্রে আমার আর কেন হলো? ক্যাটেল শব্দের ক্ষেত্রে আমার আর কেন হয়েছে এবার বুঝতে পারছো কিনা বলো? তাহলে কালেকটিভ নাউন এই সবকিছু মিলাই ঝিলাই তোমার মনে করো যে হচ্ছে সর্বমোট আমি কালেকটিভ নাউন সম্পর্কে তিনটা নিয়মের কথা বলছি। তিনটা নিয়মের ভিতরে প্রথম নিয়মটা হচ্ছে এরকম যে যদি আমরা, প্রথম কথা হচ্ছে কালেকটিভ নাউনের ভার্ব সিঙ্গুলার হয়। কিন্তু কালেকটিভ নাউন যদি হচ্ছে কালেকটিভ নাউনের মধ্যে যদি হচ্ছে কি ভাঙন দেখা দেয় সেই ক্ষেত্রে ওই কালেকটিভ নাউন আর কালেকটিভ থাকে না, সেটা নাউন অফ মাল্টিটিউড হয়ে যায় এবং যার ভার্ব প্লুরাল হয় পজিটিভ ফর্ম দেয়ার হয়। কিন্তু কিছু কালেকটিভ নাউন আছে যারা সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করে, সেটা হচ্ছে ক্যাটেল, ক্লার্জি, পিপল, পুলিশ, অ্যারিস্টোক্রেসি, এগুলো। এই হলো ব্যাপার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে ক্যাটেলের পরে কি লিখছেন ভাই? ক্যাটেলের পরে লিখছি ক্লার্জি, CLERGY, ক্লার্জি, ক্লার্জি। নেক্সট হচ্ছে পুলিশ এবং পিপল, পুলিশ এবং পিপল, ঠিক আছে। তারপরে আসো সেটা হচ্ছে ক্যাপসুল 2। এরপরে আসো হচ্ছে ক্যাপসুল 2 তে যাই। দেখো ক্যাপসুল 2 এর মূল কথা হচ্ছে এখানে একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে এরকম যে
যদি প্রিপোজিশনের উভয় পাশে দুটি নাউন থাকে তবে প্রথমটি সাবজেক্ট হবে, কিন্তু বাক্যের শুরুতে বা প্রিপোজিশন এর পূর্বে অক্ষম সাবজেক্ট থাকলে পরবর্তী নাউন কিংবা প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে। পরবর্তী নাউন কিংবা প্রোনাউন অনুযায়ী কি হবে বলতো? ভার্ব হবে। ঠিক আছে, তাহলে নিয়মটা আমি একটু বুঝাই। এক নাম্বার ব্যাপার হলো, যখন প্রিপোজিশন দিয়া দুই পাশে দুইটা নাউন থাকবে, কথা বোঝো, দুই পাশে দুইটা নাউন থাকবে, তখন প্রিপোজিশনের পূর্বেরটাকে সাবজেক্ট হিসেবে ধরে নিবা, বা পরেরটা বাদ যাবে। ঠিক আছে, দুই নাম্বার কথা হইলো যে ধরো প্রিপোজিশনের দুই পাশে দুইটা নাউন আছে, ঠিক আছে, কিন্তু প্রিপোজিশনের পূর্বে যেটা, এটা একটা অক্ষম সাবজেক্ট। কি সাবজেক্ট? অক্ষম সাবজেক্ট। সেই ক্ষেত্রে তাকে বাদ দিতে হবে, নেওয়া যাবে না, পরবর্তীটাকে নিতে হবে। কিংবা এরকমও হইতে পারে যে বাক্যের মধ্যে ভার্ব আছে, এখানে নাউনটা আছে, এই নাউনটা একটা অক্ষম নাউন, ঠিক আছে, সেই ক্ষেত্রে পরবর্তী যে কোনো নাউন কিংবা প্রোনাউন অনুযায়ী বাক্যের সাবজেক্ট, এটাকে সাবজেক্ট ধরে তোমাকে কাজ করতে হবে, এরকম হবে আর কি। সেই ক্ষেত্রে এটাকে তোমরা বাদ দিতে হবে, অর্থাৎ অক্ষম সাবজেক্ট বাক্য থেকে বাদ যাবে। দুইটা নাউন যদি প্রিপোজিশন দ্বারা যুক্ত থাকে, সেক্ষেত্রে প্রিপোজিশনের পূর্বেরটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে, তাকে দেখে আমাদের ভার্ব সম্পাদন হবে। এবং যদি প্রিপোজিশনের পূর্বের সাবজেক্টটা অক্ষম সাবজেক্ট হয়, সেক্ষেত্রে পরবর্তী যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ভার্ব হবে। ঠিক আছে, উদাহরণ দিলে বুঝে যাবা। উদাহরণ দেওয়ার আগে আমাদেরকে এটা জানতে হবে যে অক্ষম সাবজেক্ট কারা। এক নম্বরে অক্ষম সাবজেক্ট হচ্ছে ফ্রিকশন, যেটাকে বাংলায় বলে ভগ্নাংশ। কি বলা হয়? ভগ্নাংশ। যেমন ভগ্নাংশ আমরা দুই ভাবে লিখতে পারি, একটা 20%, বা আমরা লিখতে পারি 2/3, অথবা লিখতে পারি 1/3। কেমন? এভাবে লিখতে পারি ভগ্নাংশগুলো। সো ভগ্নাংশ বাক্যের অক্ষম থাকলেই তাকে নিব না। হ্যাঁ, সেটাই ব্যাপার, অক্ষম থাকলেই নিব না। অক্ষম সব জায়গায় অক্ষম, এটাকে নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। তারপরে দেখো, বাক্যের মধ্যে যদি হেয়ার এন্ড দেয়ার থাকে, কি থাকে? হেয়ার এন্ড দেয়ার, যেটাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। কি বলে? অ্যাডভার্ব অফ প্লেস বলে। 3 নাম্বার দেখো, অল, সাম, মোস্ট, রেস্ট, মেজরিটি, আর মাইনরিটি। মেজরিটি আর মাইনরিটি, হাফ, নান। এই যে এদেরকে বলা হয় অক্ষম সাবজেক্ট। এই 3 ধরনের সাবজেক্ট যদি বাক্যের শুরুতে থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে অক্ষম সাবজেক্ট বলা হয়। কেমন? তাইলে তোমাকে এখন আমি একটা বাক্য লিখে দেখাই, এই তালিকাটা তুমি মাথায় রাখো। আমি এখানেই রাখতেছি তালিকাটা, দেখো তালিকাটা তুমি মাথায় রাখো। তালিকাটা এরকম, বাক্যটা যদি এরকম দেওয়া হয় যে দা ইউজেস অফ অ্যাডভার্সিটি ইজ অবলিক আর সুইট। অ্যান্সার করো তো, এই ক্ষেত্রে কোনটা হইতে পারে? প্রথম কথা তোমাকে আগে এইটা বিবেচনা করতে হবে যে এখানে অফের দুই পাশে দুইটা সাবজেক্ট আছে বা দুইটা নাউন আছে। কথাটা বোঝো, দুইটা নাউন আছে। এখানে ইউজেসটা প্লুরাল, আর এখানে অ্যাডভার্সিটি শেষে যেহেতু টি ওয়াই আছে, তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কারণে এটা সিঙ্গুলার। এই কারণে এটা কি বলতো? সিঙ্গুলার, তাই না? আর এটা প্লুরাল।
এখন তুমি আমাকে বলতে হবে যে এই বাক্যের মধ্যে সাবজেক্ট কে, দা ইউজেস নাকি আমরা অ্যাডভার্সিটি কে নেব, অ্যাডভার্সিটি কে দিয়ে ভার্ব করব নাকি ইউজেস কে দিয়ে ভার্ব করব, এইটা আমাকে একটু বলতে হবে, খুব সুন্দর করে বলে ফেলো যে আচ্ছা ম্যাক্সিমামের অ্যান্সার হচ্ছে আমরা ইজ পেয়েই গেছি অলরেডি, তার উপরও আমরা হচ্ছে এটা জানতে চাচ্ছি যে হচ্ছে এর অ্যান্সার কি হবে। রেস্ট, মোস্টের উপরে কি লিখছে, রেস্ট, হ্যাঁ মোস্ট, রেস্ট, মেজরিটি, মাইনরিটি, হাফ, নান, এগুলো। আব্দুল্লাহ নাইম ইজ, আচ্ছা হ্যাঁ ম্যাক্সিমামের অ্যান্সার হচ্ছে ইজ। দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ইজ অবলিক আর সুইট, এখানে অ্যান্সার কি হবে বলো। বাকের সাবজেক্ট কে সেটা আগে আমি জানতে চাচ্ছি, যে অ্যাডভার্সিটি হবে নাকি দ্য ইউজেস হবে। তোমরা যারা উত্তর দিচ্ছ, নুরে জান্নাত, লামিয়া, বাকের সাবজেক্ট কি ইউজেস হবে নাকি দ্য অ্যাডভার্সিটি হবে, দ্য ইউজেস হবে নাকি অ্যাডভার্সিটি হবে বলো। শান্ত সরকার বলছে দ্য ইউজেস এবং ইজ। আচ্ছা, বোকার মতো একটা কাজ করতেছে এখনো পর্যন্ত। বাক্যের সাবজেক্ট যদি অ্যাডভার্সিটি হয়, আমি বলেছি যে অ্যাডভার্সিটি শেষে টি ওয়াই আছে, টি ওয়াই থাকলে যে কোনো নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, আর অ্যাবস্ট্রাক্ট নাউন না মানে আনকাউন্টেবল, আনকাউন্টেবল মানে তার ভার্ব সিঙ্গুলার হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি হয় সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু ইউজেস ভার্বটা তো প্লুরাল রে ভাই, ইউজেস সাবজেক্টটা তো প্লুরাল। আচ্ছা, তাহলে তোমরা যেটা বলতেছো সেটা হচ্ছে, তোমরা যেটা বলতেছো সেটা হচ্ছে কি বলতো, সাবজেক্ট বলতেছো অ্যাডভার্সিটি, কিন্তু কেন, আমার প্রশ্ন হচ্ছে কেন। আমি বলেছি বাক্যের শুরুতে আমরা জানি যে প্রিপোজিশন দ্বারা দুইটা নাউন যুক্ত থাকলে প্রিপোজিশনের পূর্বেরটা সাবজেক্ট হয়, তাহলে এখানে তো বাক্যের সাবজেক্ট দাঁড়াচ্ছে দ্য ইউজেস, এখানে বাক্যের সাবজেক্ট দাঁড়াচ্ছে দ্য ইউজেস, এটা ভুল বলতেছো কেন। আমরা বলেছি যে যদি বাক্যের মধ্যে প্রিপোজিশন দ্বারা দুইটা নাউন যুক্ত থাকে তাহলে প্রথমটা সাবজেক্ট হবে। এই যে দেখো লেখাটা দেখাই, এখানে লেখাটা কি লেখা আছে, লেখাটা বোঝো আগে তারপরে অ্যান্সার করবা। যদি প্রিপোজিশনের উভয় পাশে দুইটা নাউন, উভয় পাশে দুইটা নাউন থাকে, প্রথমটি সাবজেক্ট হবে, কোনটি, প্রথমটি। কিন্তু বাক্যের শুরুতে বা প্রিপোজিশনের পূর্বে অক্ষম সাবজেক্ট থাকলে তার পরবর্তীতে নাউন প্রনাউন অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ অক্ষম সাবজেক্ট থাকলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমাকে যে আমি এখানে তালিকা দিছিলাম অক্ষম সাবজেক্টের, তুমি একটু ভেবেচিন্তে বলো তো যে অক্ষম সাবজেক্টের তালিকার মধ্যে কি ইউজেস আছে, অক্ষম সাবজেক্টের তালিকায় কি ইউজেস আছে বলো, অক্ষম সাবজেক্টের তালিকায় কি ইউজেস আছে বলো তো, অক্ষম সাবজেক্টের তালিকায় কি ইউজেস আছে। সারের এমন বলছে দ্য ইউজেস তো আর অক্ষম না, খেয়াল করি নাই, বাট এখন খেয়াল করতে হবে, ভালো করে দেখে শুনে অ্যান্সার করো, উল্টা পাল্টা অ্যান্সার করার তো দরকার নাই। ইউজেস কি, ইউজেস হচ্ছে এখানে অক্ষম সাবজেক্টের তালিকায় নাই, যার কারণে এই ইউজেসটাই মূলত আমার বাক্যের সাবজেক্ট। এবং আমি বলেছিলাম যে এটার সাথে তো আমরা ইউজ লিখি, ইউজ লিখি না, ইউজের পরে ইউজেস দিলাম, তার মানে এটা কি এখন প্লুরাল, তাহলে প্লুরাল হইলে এটার অ্যান্সার হয় আর, প্লুরাল হইলে অ্যান্সার কি হয় বলো তো, আর হয়, প্লুরাল হইলে অ্যান্সার কি হয় বলো তো, আর হয়। ঠিক আছে, প্লুরাল হইলে অ্যান্সার হয় হচ্ছে আর। এখন বলো তোমরা বুঝতে পারছো কিনা, এখন বুঝতে পারছো কিনা সেটা বলো। এই ইউজেসটা অক্ষমের তালিকায় নাই। এখন আসো তোমাকে আরো একটা বাক্য দিই, তুমি এটা করো, আরেকটা বাক্য দিই, দেখো আরেকটা বাক্য এরকম যে হচ্ছে দ্য ডিপার্টমেন্ট, দ্য ডিপার্টমেন্ট অফ দোজ শপস, those shops is oblique are closed, closed. The department of those shops is oblique are closed. The department of this shop is oblique are closed. এই ক্ষেত্রে তোমার অ্যান্সারটা কি হইতে পারে তুমি একটু বলো তো, এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হইতে পারে বলো, এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হইতে পারে বলো। অ্যান্সার বলার আগে আগে এইটুকু বলো যে হচ্ছে বাক্যের সাবজেক্ট কে, অ্যান্সার বলার আগে এইটুকু বলো যে বাক্যের সাবজেক্ট কে, বলো দেখি।
তাই না? আচ্ছা, তাইলে হলো, তাইলে হচ্ছে আমাদের এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট বাক্যের মধ্যে কি এবার বললো, ডিপার্টমেন্ট যদি তুমি বাক্য বুঝেই থাকো, ডিপার্টমেন্ট দিয়ে যদি বাক্য তুমি বুঝেই থাকো, সেক্ষেত্রে এই ডিপার্টমেন্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা বলো। এই ডিপার্টমেন্ট সিঙ্গুলার নাকি প্লুরাল? আমরা তো দেখতেই পাচ্ছি দোজ শপস, এটা একটা প্লুরাল, এটা একটা প্লুরাল সাবজেক্ট। আর এখানে তাইলে এটা কি ডিপার্টমেন্ট শব্দটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার বলো তো? অলওয়েজ সিঙ্গুলার, গুড। তার মানে এটা হচ্ছে একটা সিঙ্গুলার, তার মানে আমার এটা যেহেতু আমি আইডেন্টিফাই করে ফেলছি যে সিঙ্গুলার, তার মানে ভার্ব তো ইজ ছাড়া কোনো গতি নাই, এখানে ইজি তো হবে, আর তো আর হবে না, তাই না? এখানে ভালো হবে কি বলতো, ইজ। কেমন? এই হলো ব্যাপার। তাহলে যদি আমরা আগে সাবজেক্ট নির্ধারণ করতে পারি, ভার্ব নিয়ে আমাদের টেনশন কিন্তু খুব একটা নেই। তারপরে আসো, তোমাকে আরেকটা প্রশ্ন দেই। যেমন মনে করো অল অফ দা ওয়ার্ক, all of the work has oblique have been closed। ঠিক আছে, এইখানে তুমি অ্যান্সার করো যে আমার এখানে অ্যান্সার কি এ হবে নাকি বি হবে। অল অফ দ্য ওয়ার্ক এটার অ্যান্সার করবা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাক্যের সাবজেক্ট কে, বাক্যের সাবজেক্ট কে হবে এটা এটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, বাক্যের সাবজেক্ট কে হবে এটা তোমাকে বলতে হবে। বাক্যের সাবজেক্ট কে হবে এটা আমাকে বলতে হবে। বাক্যের সাবজেক্ট কে, এখানে অল অফ দ্য ওয়ার্কের মধ্যে বাক্যের সাবজেক্ট কে হবে বলো। অল অফ দ্য ওয়ার্কের মধ্যে বাক্যের সাবজেক্ট কে হবে বলে ফেলো। অল অফ দ্য ওয়ার্কের মধ্যে বাক্যের সাবজেক্ট কে হবে বলে ফেলো। অল অফ দ্য ওয়ার্কের মধ্যে বাক্যের সাবজেক্ট কে হবে সেটা একটু বলো দেখি। আচ্ছা, এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক। গুড, সবাই ধরতে পারছে। তার কারণ হলো, তার কারণ হচ্ছে এই যে অফের আগে আমরা যাকে সাবজেক্ট হিসেবে নিতাম, সে কিন্তু একটা অক্ষম সাবজেক্ট, যার কিন্তু তালিকার মধ্যে আছে। সে কিন্তু একটা অক্ষম সাবজেক্ট। তোমরা কি তালিকাটা দেখতে চাও? এই যে দেখো, সে কিন্তু তালিকার মধ্যে আছে, তাই না? এই যে তালিকার মধ্যে আছে, যার কারণে তালিকার মধ্যে থাকার কারণে আমরা তাকে কিন্তু কি করছি বলতো, এই যে অল অফ দ্য ওয়ার্ক, এখানে অল আছে না, অল একটা কি বলতো অক্ষম সাবজেক্ট, এই কারণে আমরা তাকে বাদ দিব, কেটে দিব। তাহলে বাক্যের সাবজেক্ট কে দা ওয়ার্ক, দা ওয়ার্ক বাক্যের সাবজেক্ট, এবং এটা হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম, যার কারণে এটা অ্যান্সার হবে হচ্ছে হ্যাজ বিন ক্লোজড। 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 ওকে, নেক্সট আরেকটা প্রশ্ন, নেক্সট আরেকটা প্রশ্ন দিব। এটা হলো, এটা হচ্ছে বলতো, যদি আমি দেই দেয়ার ইজ অবলিক আর এ বয়, কেমন? দেয়ার ইজ অবলিক আর এ বয়, এখানে এক নাম্বার দিয়ে এটা লিখলাম, দুই নাম্বার দিয়ে লিখলাম দেয়ার ইজ অবলিক আর টু বয়েজ। কেমন? এটার ক্ষেত্রে আমরা কাকে হচ্ছে ধরে ভার্ব করব? দেয়ারকে, এই দেয়ারকে ধরে ভার্ব করব বলো তো। আমরা কি এই দেয়ারকে ধরে ভার্ব করতে পারবো বলো? আমরা এই দেয়ারকে ধরে ভার্ব করতে পারবো না, তাই না? ভার্ব করতে পারবো না। যদি আমরা, ঠিক আছে, তাহলে আমরা ভার্ব করতে পারবো না। তাহলে যদি না করতে পারি সেক্ষেত্রে দেখো তো, এখানে এ বয় আছে তার মানে অ্যান্সার ইজ, আর এখানে টু বয়েজ আছে তার মানে অ্যান্সার আর, তাই না? যে আমাদের পরবর্তী যে নাউন আছে সে নাউন অনুযায়ী আমাকে ভার্বটা সম্পাদন করতে হবে। পরবর্তী যে নাউনটা আছে সে নাউন অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? ভার্বটা সম্পাদন করতে হবে। পরবর্তী যে নাউনটা আছে সে নাউন অনুযায়ী আমাদেরকে ভার্বটা কি করতে হবে? সম্পাদন করতে হবে। তোমরা কি বুঝতে পারছো ভাইয়া? তোমরা কি নিয়মটা সবাই বুঝতে পারছো কিনা একটু বলো, একটু বলো যে তোমরা সবাই নিয়মটা বুঝতে পারছো কি না। ওকে, আচ্ছা, দেন তাহলে হচ্ছে আমরা
আমরা হচ্ছে এখন চলে আসবো আমাদের ক্যাপসুল 3। আমরা 2 পড়া শেষ, ক্যাপসুল 3 তে আসো। মাঝে মধ্যে একটু ডাকা লাগে, বুঝো নাই, বুঝতে হবে, সব বুঝে ফেলতে হবে, ঠিক আছে? তোরা তো ভাইয়া ডাকটাও তো শুনতে চাস, তোদেরকে এটা থেকে বঞ্চিত করবো কেমনে, হ্যাঁ বলতো? আচ্ছা, এখন আসো হচ্ছে অ্যাকম্পেনিড বাই। অ্যাকম্পেনিড বাই অথবা হচ্ছে উইথ। অ্যাকম্পেনিড বাই অথবা উইথ। তারপরে হচ্ছে টুগেদার উইথ। এরপরেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এরপরে হচ্ছে অ্যালং উইথ অথবা হচ্ছে অ্যান্ড নট। এরা যদি বাক্যের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এরা বাক্যে থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, কথাটা বোঝো। এই যে এরা বাক্যে থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, কিন্তু বাক্যের মধ্যে যদি হচ্ছে এরকম থাকে যে আইদার অর, আর হচ্ছে নেইদার নর, আইদার অর নেইদার নর, নট অনলি অথবা হচ্ছে বাট অলসো, কথাটা বোঝো। এরা যদি বাক্যের মধ্যে থাকে সেই ক্ষেত্রে যেটা করতে হবে, ভার্বের নিকটবর্তী সাবজেক্টকে দিয়ে ভার্ব সম্পাদিত হবে। ব্যাপারটা বুঝে নাও, ভালো করে বুঝে নাও। বাক্যের মধ্যে যখন হচ্ছে অ্যাকম্পানিড বাই, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যান্ড নট এগুলো থাকবে, তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। কি সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। কিন্তু বাক্যের মধ্যে যদি আইদার অর, নাইদার নর অথবা নট অনলি বাট অলসো যদি থাকে, সেই ক্ষেত্রে ভার্ব যেখানেই থাকবে তার সবচেয়ে সন্নিকটে যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী ভার্ব হবে, ঠিক আছে? সো এটাকে এক্সাম্পলে যদি নিয়ে যাই সেই ক্ষেত্রে খুবই বুঝতে সুবিধা হয়ে যাবে। আমি একটু ছোট করে এই জিনিসটাকে হচ্ছে উপরে রেখে দেই, যে এখানে থাকলো এটা তোমরা দেখো। এখন আসো তোমাদেরকে এক্সাম্পলটা দিই, এক্সাম্পলটা নাও। যেমন হলো আমরা বললাম যে নীলা as well as her friends, নীলা as well as her friends is oblique are watching movies, কথাটা বুঝছো? নীলা as well as her friends is oblique are watching movies, ঠিক আছে? এখন এই বাক্যটাকে আমি এভাবে লিখলাম, আইদার নীলা or her friends is oblique are watching movies। তাইলে এই দুইটার মধ্যে তুমি আমাকে বলো তো 1 এবং 2, এই দুইটার মধ্যে আমার কোনটার অ্যান্সার কি হবে? সুন্দর করে সাবলীল ভাবে 1 এবং 2 লিখে অ্যান্সার করবা। অ্যান্সার করার সময় লিখে দিতে হবে যে বাক্যের সাবজেক্ট হলো এটা। যেমন হচ্ছে তুমি বলতে পারো যে ভাই প্রথম বাক্যের সাবজেক্ট মনে হচ্ছে হার ফ্রেন্ডস হবে, অথবা নীলা হবে, অথবা হার ফ্রেন্ডস হবে, যেটা খুশি তোমার। সাবজেক্ট কে আগে সেটা বলতে হবে। সাবজেক্ট এক নাম্বার লিখবা, সাবজেক্ট লিখবা, অ্যান্সার লিখবা। 2 নাম্বার লিখবা, সাবজেক্ট লিখবা, অ্যান্সার লিখবা। লেখো কমেন্টে সুন্দর করে বলো, তো এটার অ্যান্সার কি হবে দেখি, বলে ফেলো। বলো ভাইয়া বলো।
ওকে, ঠিক আছে, তাইলে উত্তরগুলো সবগুলোই হচ্ছে আমি দেখেছি। এখন এখন হচ্ছে এটার তাইলে হচ্ছে তোমাদের অনেকেরই অ্যান্সার গুলো হয়েছে, অনেকের অ্যান্সার গুলো হয়েছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, দেখো তাইলে এখানে আমাদের মূল ফাংশনটা ছিল হচ্ছে, তোমার মনে করো যে মূল ফাংশনটা ছিল হলো যে দেখো, তাইলে মূলত আমার এখানে কাজ কারবার হবে কিভাবে, অ্যাজ ওয়েল এজ থাকলে, আমার প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, যেমন নীলা। আমার এই বাক্যের সাবজেক্ট হিসেবে আসছে কি বলতো, আমার এই বাক্যের সাবজেক্ট হিসেবে আসে হচ্ছে নীলা। ঠিক আছে, আমাদের এখানে সাবজেক্ট হিসেবে আসছে কি বলতো, নীলা আসছে। কেমন, এখন আসো, হচ্ছে যে যখন হচ্ছে আমি এটাকে আইদার অর নাইদার নট দিয়ে লিখলাম, দেখো আইদার অর অথবা নাইদার নট দিয়ে যখন লিখছি, তখন ব্যাপারটা কি হয়েছে, আমরা বলছিলাম আইদার অর নাইদার নট থাকলে অথবা নট অনলি বাট অলসো থাকলে ভার্ব যেখানে থাকবে তার সবচেয়ে কাছে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী আমার অ্যান্সার করতে হবে। অর্থাৎ ভার্ব আছে কই, ইজ অথবা আর, এখানে সবচেয়ে কাছের সাবজেক্ট হচ্ছে হার ফ্রেন্ডস, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে আর উপরেরটার ক্ষেত্রে অ্যান্সার হবে ইজ। কারণ এখানে বাক্যের সাবজেক্ট নীলা, নীলা একটা সিঙ্গুলার, আর এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে হার ফ্রেন্ড, এটা বাক্যের সাবজেক্ট, এবং এটা অনুযায়ী ভার্ব করলে এটা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। ঠিক আছে, বলো তো তোমরা বুঝতে পারলা কিনা ভাইয়া, বলো তো, বলো তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। আশা করি তোমাদের এইটুকু জিনিস হচ্ছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো তাও যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলতে পারো, বলো। আচ্ছা ঠিক আছে, আরে তাই তন্ময় দেখতেছি ক্লাসে, বাহ, আমরা আসলে আজকে মানে একদম ভিজে গেলাম, একদম কি বলবো, ভিজে গেলাম।
দাদা 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 ভালো আছেন দাদা? একদম ভিজে গেছি দাদা আপনাকে দেখে দাদা। আসেন আমরা আমাদের পরবর্তী আহ, তর্জমায় আগাই। দরবারে তর্জমা চলতে থাকুক, দরবারের জয় হোক। ক্যাপসুল 4। ক্যাপসুল 4। ক্যাপসুল 4-এ আছে হচ্ছে বাক্যের মধ্যে, দেখো বাক্যের মধ্যে যদি ইচ থাকে, ওয়ান থাকে, আইদার থাকে কিংবা নেইদার থাকে। হ্যাঁ, আমি আবারও বলছি, ইচ, ওয়ান, আইদার, নাইদার যদি বাক্যের মধ্যে থাকে, এরা যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, এরা যদি হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, সেই ক্ষেত্রে এদের ক্ষেত্রে ভার্ব, এদের ক্ষেত্রে ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। এদের ক্ষেত্রে ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। যেমন ইচ, ওয়ান, আইদার, নাইদার বাক্যের সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব সর্বদা কি হয়? সিঙ্গুলার হয়। কেমন? সিঙ্গুলার হবে। এবার আসো, ইচ, ওয়ান, আইদার, নাইদার এর পরে যদি একটা অফ থাকে, তাহলে নাউন কিংবা প্রোনাউনটাকে প্লুরাল করে বসাবা। কি করে বসাবা? প্লুরাল। আর যদি অফ না থাকে, সেই ক্ষেত্রে সেই নাউন কিংবা প্রোনাউনটাকে সিঙ্গুলার করে বসাইতে হবে। কি করে বসাইতে হবে? সিঙ্গুলার করে বসাইতে হবে। কেমন? ইচ, ওয়ান, আইদার, নাইদার এর পরে স্ক্রিনশট আছে, কিন্তু আমারে পচায়েন না দাদা। সরি দাদা, আমরা এসব স্ক্রিনশটে ভয় পাই না দাদা। আপনি ভুল বকছেন দাদা। ভুল জায়গায় ভুল বকলে কিন্তু ভয় পাওয়া হয় না দাদা, বুঝলেন? আমরা খাঁটি লোক দাদা। ঠিক আছে দাদা, আসেন আমরা ক্লাসে যাই। ইচ, ওয়ান, আইদার, নাইদার যদি বাক্যের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। আর যদি ইচ, ওয়ান, আইদার, নাইদার উপর একটা অফ থাকে, নাউন প্রোনাউনটাকে প্লুরাল করব, অফ না থাকলে নাউন প্রোনাউনটাকে সিঙ্গুলার করব। ঠিক আছে? সো এই নিয়মটা আমরা এই কোনায় রাখলাম। এবার উদাহরণ দেখব। যেমন বাক্যের মধ্যে যদি এইভাবে থাকে, ইচ অফ দ্য বয় ইজ প্লেইং, ইচ অফ দ্য বয় ইজ প্লেইং, এ নম্বর। বি নম্বর দেওয়া হয়েছে যে ইচ 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 অফ দ্য বয়েজ ইজ প্লেইং। কোন বাক্যটা সঠিক বলে আপনি মনে করেন? কোন বাক্যটা আপনারা সঠিক বলে মনে করেন? সারিয়ার ইমন বলছে আমিও খাঁটি দাদুর মতোই। আমি যে কতটুকু খাঁটি সেটা তো আমি ভালো জানি। আমার মতো যদি তুই খাঁটি হস, তাইলে অনেক বিপদ আছে, অনেক দুঃখ আছে জীবনে। আমি জীবনের একটা পর্যায়ে এসে খাঁটি হইছি। তুই এখনই খাঁটি কিভাবে হস? মিথ্যা কথা বলার জায়গা পাস না বেটা। হুম। তাইলে হচ্ছে এখানে অ্যান্সার কি হবে বলে ফেলো দেখি। এই নম্বরটা ঠিক ঠিক লাগে, তাই না? তোমার সিক্স সেন্স পচে গেছে ভাইয়া, একদম নাই হয়ে গেছে, নাই হয়ে গেছে। এটাকে একটু দরবারের সিদ্ধি লাভ করিয়ে নিয়ে আসো। এই সিক্স সেন্সকে দরবারের সিদ্ধি লাভ করিয়ে নিয়ে আসো। আপনি খাঁটি, তাই এবার আমি কাটি। এই একটা মানুষ আজীবন আমারে আর চন্দন রে পচায়। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। বিচার দিতেই পারো। বিচার দরবারে বিচার দেওয়ারই জায়গা। আমরা নিলাম সেই বিচার, ভেবে দেখব কি করা যায়। এক নম্বরটা শুনতে আসলে ভালো লেগেছিল। আমি আবারও বলেছি, যাদের এক নম্বর শুনতে ভালো লাগছে তারা তারা দরবারের সিদ্ধি লাভ করিয়ে নিয়ে আসো। তোমাদের মন পচে গেছে, তোমাদের মন পচে গেছে। কেমন? তোমাদের মনকে একটু সিদ্ধি লাভ করাতে নিতে হবে। এবার বলো এটার অ্যান্সার কি হবে? এই নিয়ম অনুযায়ী সলিউশন করো দেখি। এই নিয়ম অনুযায়ী সলিউশন করো। এই যে নিয়ম দিলাম, আবার দিলাম টনিক, একটু ভেবে দেখো। ইচ, ওয়ান, আইদার, নাইদার বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। এই ক্ষেত্রে দেখো দুই জায়গায় ভার্ব সিঙ্গুলার আছে, তার মানে ভার্বে কোনো অসুবিধা নেই, ভার্বে কোনো
অসুবিধা নেই, ঠিক আছে। আহ, কিন্তু অফ থাকা সাপেক্ষে নাউন প্রোনাউনটা প্লুরাল করতে হবে, অফ না থাকলে নাউন প্রোনাউন সিঙ্গুলার। দেখো তো দুই জায়গায় অফ আছে, দুই জায়গায় অফ আছে। এই দা বয় সিঙ্গুলার, দা বয়েজ প্লুরাল, তাহলে অফ থাকলে নাউন প্রোনাউন করতে হয় প্লুরাল, তার মানে অ্যান্সার বি, তার মানে অ্যান্সার বি, তার মানে অ্যান্সার বি হইলো। এট দ্য সেম টাইম অ্যান্সার বি। এট দ্য সেম টাইম তুমি আসো হচ্ছে, যদি আমরা এই বাক্যটাকে এইভাবে লিখতে পারতাম, যেমন হচ্ছে ইচ অফ নাই, তাহলে লিখবো ইচ বয়। এই প্লুরালটাকে আমরা কি করে নিয়ে আসবো, সিঙ্গুলার করে নিয়ে আসবো, ইচ বয় ইজ প্লেইং, ইচ বয় ইজ প্লেইং। বাক্যটা এভাবে বলা যায়, তার মানে এটাও সঠিক, তার মানে এটাও সঠিক। আমি অনেকক্ষণ ধরে এই কমেন্টটা হচ্ছে কি জানি করে বসে, সেটা আমি হচ্ছে এটা হচ্ছে ভয়ে আছিলাম, ভাবছিলাম যে তোরা কেউ এনায়েত চৌধুরীর ফলো করিস না, কিন্তু শেষ পর্যন্ত একজন বলেই ফেললি। এই দাদুর সাথে কেউ কথা কইতে যাস না, দাদু একেবারে ইস্পাতের টুকরা। ওই ট্রেনের চাক্কারে কিভাবে হাওয়া দিতে হয় সেটা তাইব তন্ময় থেকে বোঝা দরকার, শিখা দরকার। শিখাও দাদা, শিখাও। হুম, তাহলে হচ্ছে এখানে বুকেটা লাগায় রাখলে ইরিটেটিং লাগতেছে আজকে কেন জানি, মানে একদম টোটালি ইরিটেট লাগতেছে, এই কারণে খুলে হাতে নিয়ে রাখছি। যাই হোক, এই এই নিয়মটা তোমাদের সবার বুঝতে পারছো কিনা একটু বলো। নিয়মটা যদি বোঝা হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে পরবর্তী নিয়মে যাবো ইনশাআল্লাহ। এইটুকু যদি নিয়ম বুঝে থাকো তাহলে পরবর্তী নিয়মের দিকে আগাবো ইনশাআল্লাহ, কেমন? ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে এইটুকু, এইটুকু তো অন্তত পক্ষে তোমরা বুঝছো না। তাহলে পরবর্তীটাতে যাই, দেখো ক্যাপসুল 4 শেষ, ক্যাপসুল 4 শেষ, আমরা পরবর্তী অংশে আগাবো। ক্যাপসুল 5 দেখো, ক্যাপসুল 5 5 নম্বরে হচ্ছে, 5 নম্বরে হলো যে বাক্যের মধ্যে যদি হচ্ছে তোমার এই যে এভরিবডি, এভরিবডি, সামওয়ান, এনিথিং, নো, এভরিবডি, সামওয়ান, এনিথিং, নো। এখন আমরা এদেরকে যদি হচ্ছে কি করি বলতো, এদেরকে যদি হচ্ছে আমরা গুণন করি, সেক্ষেত্রে তুমি দেখো তো কি পাওয়া যায়। দেখো এই যে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং। মনে রাখতে হবে এদের জন্য ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়, এদের জন্য ভার্ব সর্বদা কি হয়, সিঙ্গুলার হয়। এদের জন্য ভার্ব সর্বদা কি হয়, সিঙ্গুলার হয়। এদের জন্য ভার্ব সর্বদা কি হয়, সিঙ্গুলার হয়। এটা বাজে অবস্থা রে ভাই, নেট এই নেট কি কবে ভালো হবে। দেখো তো এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, এদের জন্য ভার্ব সর্বদা কি হবে বলতো, ভার্ব সর্বদা হচ্ছে সিঙ্গুলার হবে। ভার্ব সর্বদা কি হবে বলতো, ভার্ব সর্বদা সিঙ্গুলার হবে। এখন এখন একটা বাক্য লিখি, দেখো যেমন এভরিবডি ওয়াজ অবলিক ওয়ার, ওয়াজ অবলিক ওয়ার স্লিপিং এট নাইট, স্লিপিং এট নাইট। সেক্ষেত্রে ওয়াজ কিংবা ওয়ার এখানে অ্যান্সার কি হবে বলো, ওয়াজ কিংবা ওয়ার এর ক্ষেত্রে এখানে অ্যান্সার কি হবে বলো। এখানে ওয়াজ কিংবা ওয়ার এর মধ্যে এখানে অ্যান্সারটা কি হবে বলে ফেলো দেখি।
অ্যান্সার হবে ওয়াজ। অর্থাৎ বাক্যের মধ্যে যদি আমাদের এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং থাকে, সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে ওয়াজ। কেমন? আচ্ছা, এবার পরবর্তীতে আসো যে হচ্ছে